বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দেশে 1 লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কেবল 17 দিনে 50,000 মানুষের শরীরে শনাক্ত হয়েছে সংক্রমণ। 24 ঘন্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 3,803 জন। এই সময় মৃত্যু হয়েছে 38 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 2-3 বছরও থাকতে পারে করোনার প্রকোপ। সুস্থ থাকতে তাই দীর্ঘমেয়াদী পদক্ষেপের পরামর্শ দিয়েছেন তিনি। 8 মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের পর রোগীর সংখ্যা 100 ছাড়াতে সময় লাগে 28 দিন। পরের 8 দিনেই 1000 ছাড়ায় সংক্রমণ। বলা যায় এরপর থেকেই লাগামহীন গতি বিস্তারের। একজন রোগীর সংখ্যা 1.5 লাখ ছাড়ানোর পর মাত্র 17 দিনেই শনাক্ত হলো আরও 50,000 নতুন সংক্রমণ। সম্মানিত দর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3,803 জনের। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,803 জন। শনাক্তের হার 23.39%। এ পর্যন্ত শনাক্ত 1,02,292 জন। মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। দীর্ঘদিন পর বৃহস্পতিবার ব্রিফিংয়ে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। নিজের করোনা আক্রান্তের খবর জানিয়ে সতর্ক করেন, দীর্ঘদিন থাকবে কোভিড-19-এর প্রকোপ। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি বা অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। প্রথম সংক্রমণ শনাক্তের পর 103 দিনে দেশে নমুনা পরীক্ষা হয়েছে 5,70,503 জনের। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় 18%। কানাডাকে টপকে শনাক্ত বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 17তম। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ভরসা রাখুন এবং বিশ্বের করোনা বাস্তবতার প্রতিও লক্ষ্য রাখুন। বাংলাদেশ ব্যতিক্রমী কোনো দেশ নয়। আমাদের সর্বোচ্চ সামর্থ্যে যা করা সম্ভব এবং যা করা বাস্তবমুখী, সরকার সেরকম ব্যবস্থাই নিচ্ছে। এ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে 21 থেকে 40 বছর বয়সীদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রেড জোন এবং লকডাউন নিয়ে ধোঁয়াশা কাটছেই না রাজধানীবাসীর। উত্তর দক্ষিণ 2 সিটি কর্পোরেশনের বাসিন্দারাই এ নিয়ে বিভ্রান্তিতে আছেন। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটির পূর্ব রাজাবাজার এলাকায় 9ম দিনের মতো লকডাউন চলছে। জরুরি প্রয়োজন ছাড়া এই এলাকা থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। সচেতন নাগরিকরা বলছেন, সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের কোনো বিকল্প নেই। জীবন বাঁচাতে পুরো রাজধানীকে লকডাউনের আওতায় আনার তাগিদ তাদের। তবে শ্রমজীবীরা বলছেন, আবারও লকডাউন হলে জীবন ধারণ কঠিন হয়ে যাবে। তাই নিম্ন আয়ের মানুষের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ তাদের। ওই গেটগুলিতেও হচ্ছে যে পুলিশ আছে, যাতে কেউ উপরে লাফ দিয়ে যাতে ওই গেটগুলিতে না ঢুকতে পারে। আমাদের কমিটমেন্টই আছে, যদি একটা শুয়ের প্রয়োজন হয় সেটা আমরা সাপ্লাই করবো মানুষকে, তবু যেন তারা ঘরে থাকে, ঘর থেকে না বেরোয়। ডাক্তার, নার্স বা সরকারি আরও অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা অ্যালাউ করতেছি, আর অন্য যারা আছে তাদেরকে বিভিন্ন অজুহাত দেখালেও তাদেরকে অ্যালাউ করতেছি না। গত 2 মাসে যে লকডাউন হয়েছে আমরা কিছুই পাইছি না, ঠিক আছে, না খেয়েও কিন্তু রয়েছি। গরিব মানুষ সাধারণ মনে করেন ব্যবসা বাণিজ্য করে কোনো রকম চলে, মানে তাহলে আগে কি হইব, আর কি কেমনে চলবো, কেমনে খাইব। জেলায় রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে প্রশাসনের তৎপরতা এবং স্থানীয়দের নির্দেশনা মানার প্রবণতার মধ্যে ফারাক দেখা গেছে। বৃহস্পতিবার নতুন করে লকডাউনের আওতায় এসেছে মাদারীপুর সদরের 5টি ইউনিয়ন এবং রাজৈরের 6টি ওয়ার্ড ও 4টি ইউনিয়ন। এসব এলাকা ও আগে থেকে লকডাউন থাকা শিবচর এবং কালকিনিতে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানতে মনোযোগী হয়েছেন স্থানীয়রাও। একই চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জ, কক্সবাজার সহ কয়েকটি এলাকার। পুলিশ বলছে, 21 দিন এসব এলাকার কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে কিংবা বাইরে থেকেও কেউ এলাকায় ঢুকতে পারবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে স্থানীয় প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনে চিত্র অনেকটাই বদলেছে চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ডের। প্রশাসনের নজরদারি বাড়ায় ঘর ছেড়ে বেরিয়ে আসার মানুষের সংখ্যা অনেকটাই কমেছে। এরই মধ্যে আইন ভেঙে বাইরে আসায় কয়েকজনকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে টানা বৃষ্টিতে শক্তভাবে মাঠে নামতে পারছে না স্বেচ্ছাসেবক টিম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র খানিকটা ভিন্ন। ব্যারিকেডের ফাঁক গলে যাওয়া আসা কমে এসেছে প্রথম দিনের তুলনায়। দ্বিতীয় দিনে বৃষ্টির মধ্যেও প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকায় টহল দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মাঝেও ঠিকই নানা অজুহাতে বেরিয়ে আসছেন অনেকেই। আজকে দুদিনে তো বইটা, এই কারণে আর ভালো লাগতেছে না। যদি দূরে আসি দেখে তো সব বন্ধ। ওই শুধু বলে যে আর কি যে আপনারা বসে থাকেন, আমরা দিয়ে যাব আপনাদেরকে। ফোন করলে কোনো খবর নাই, তো আমাদের তো করতে হবে না। মাস এগুলো আরো উপরে ছিল, এগুলো এখন ধীরে ধীরে সবাই যাইতেছে চাকরিতে। এটা কি লকডাউন? লকডাউন এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও আছে 24 ঘন্টা নজরদারিতে। পুলিশের দাবি লকডাউন 95% সফল। এটা মোটামুটি আমি বলবো মানে 95% সফল। যাতে মানুষ বাইরে বের না হয়, এটা আমরা বাস্তবায়ন করছি। এবং সেই সাথে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর চাহিদা আছে সেগুলোর জন্য বাসা থেকেই পূরণ করা যায়। সিটি কর্পোরেশনের সাথে আমরা একত্র হয়ে সেই প্রয়োজন পূরণ করার চেষ্টা করছি। দিনভর মাঠে ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও। এরই মধ্যে আইন ভাঙায় জরিমানাও গুনেছেন কেউ কেউ। আসলে লকডাউন যেভাবে বলা চলে আমরা সেভাবে দেখছি। মানুষের খুব বেশি একটা আনাগোনা নেই, মানুষ ঘর থেকে বেরো হচ্ছে না। ঘাটতি পুষিয়ে লকডাউন শতভাগ সফল করার চেষ্টা চলছে বলে জানালেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এটা একটা চ্যালেঞ্জ আমাদের সবার জন্য। আর এই লকডাউনের এই সিস্টেমটাও আমাদের জন্য, এই ওয়ার্ডের জন্য প্রথম। সুতরাং একটু সময় তো লাগবেই সব কিছুতে। লকডাউন এলাকায় বন্ধ আছে সব ধরনের দোকানপাট, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান। তবে আওতামুক্ত থাকবে ওষুধের দোকান, হাসপাতাল, বিসিক শিল্পনগরী এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রতিদিনই মৃত্যু আর সংক্রমণ বাড়ছে, আর এই মৃত্যু এবং সংক্রমণের রেকর্ডও বদলাতে পারছে না অনেকের বদঅভ্যাস। এখনও রাস্তায় পরিবহনের বেপরোয়া চলাচল, ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পার হচ্ছেন মানুষ। যেখানে সেখানে ময়লা ফেলা তো নিত্য অভ্যাস, আর দল বেঁধে চায়ের আড্ডা না হলে যেন একেবারে চলেই না। মহামারীর এই সময়েও না বদলানো মানুষের কথা জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। ছবি নাকি হাজার কথা বলে, যাত্রাবাড়ির এই এক ছবি বোধ হয় যথেষ্ট পুরো চিত্র বোঝাতে। গণপরিবহনের বেপরোয়া আচরণ, ঝুঁকি নিয়ে পারাপার, দৌড়ঝাঁপ প্রতিযোগিতা কি নেই। করোনা সংকটের এতদিনেও অভ্যাসের বদল হয়নি এতটুকু। রাস্তায় এই আগের মতোই ব্যারিকেড দেখা যায়, কোনো চেঞ্জ দেখো না, পাল্লাপাল্লি। সবাই তো চেষ্টা করা লাগবে, সবাইকে যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। বাংলা মোটরস রাস্তা পারাপারের আরেকটি দৃশ্য। পাশেই নিরাপদ পারাপারের ফুট ওভার ব্রিজ বাদ দিয়ে মাঝ রাস্তা দিয়ে পারাপার। মোবাইল ফোনে কথা বলার ব্যস্ততাও আছে কারো কারো। কে বলবে এই স্থানে কদিন আগে দুজনের প্রাণ গেছে সামান্য অসতর্কতায়। হ্যাঁ, রিক্সে কিছু হয়, এখন কি করে সবাই আস্তে আস্তে এর জন্যই আসা। আমরা যদি ওভারব্রিজটা ইউজ করি, দেখা যাবে যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স যেটা বলা হচ্ছে সেটা আমরা প্রপারলি মেনে চলতে পারি। সবাই মিলে একটু চা না খেলে কি চলে? তাই পাশের টং দোকানে শুরু হয়েছে চায়ের আড্ডা। কেউ কেউ আবার পিপিই পরে চলে এসেছেন চা খেতে। দিন যত যাচ্ছে নগরীর অলিগলিতে বাড়ছে এমন দৃশ্য। বৃষ্টির দিনে জলাবদ্ধতা নিয়ে হাহুতাশ করা নাগরিকরাই প্লাস্টিক পণ্য ফেলছেন ম্যানহোলের উপর। বোধহয় আবর্জনা ফেলার জন্য রাস্তাকে উপযুক্ত জায়গা ভাবেন কেউ কেউ, তাই হয়তো ডাস্টবিন বাদ দিয়ে তার পাশেই ময়লা ফেলেন তারা। গাড়িগুলো যায় না, প্রাইভেট কার অত বাস, হ্যাঁ এগুলা খাদ্য কা মানুষ এগুলা ফালাতে জায়গা। বলে না মানুষ অভ্যাসের দাস, এটা চেঞ্জ হইতে সময় লাগবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ ছেলেকে আমাদের নিজেদের কাছে, আমরা যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে সেফটি রাখবো ততটুকুই আমাদের কাজ করবে। সংক্রমণের শুরু থেকেই পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা নিয়ে কত কথাই না হলো। সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন পরিচ্ছন্ন কর্মকর্তাও মারা গেলেন করোনা ভাইরাস সংক্রমণে। তাতেও বদলায়নি চিত্র। কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই পরিচ্ছন্নতার কাজ করছেন কর্মীরা। লগে আছে কি পকেটে রাখছি আর কি, হাত পা ধুয়ে তারপরে লাগো দিছে দিলে কি ভাইরা ব্যবহার করে না। যে মাস্ক দিছে একটা মাস্ক তো আর একদিনের বেশি ব্যবহার করা যায় না। মনোবিদরা বলছেন মানুষকে সচেতন করার যে উদ্যোগ তা পর্যাপ্ত নয়। আর ব্যক্তি সচেতনতা ছাড়া এই পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা বা সুযোগ কোনোটিই নেই। কোভিড-19 কারণে মানুষ কিন্তু মানুষের কাছে যেতে পারছে না। ফলে আমরা যে অ্যাওয়ারনেসের যে চেষ্টাটা সেটা অনলাইনে, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এটা থেকে ঠিক নিতে পারছে না। এটা একটা মুসিবত হয়েছে, এটা আরো যত্ন করে করতে হবে। সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের পুরনো কথা আবারও নতুন করে বললেন নগরবাসী।
রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সতর্কতার সঙ্গে করোনা দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শুধু বাংলাদেশ নয়, করোনা ভাইরাসের আঘাতে বিশ্বের সব দেশই স্থবির হয়ে পড়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 25 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। দেশের জলসীমা সুরক্ষায় এবার নৌবাহিনীতে যুক্ত হলো নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ সংগ্রাম। অন্যান্য সুবিধাদি রয়েছে। গণভবন থেকে এর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কমিশনিং ফরমান হস্তান্তর করেন। কমিশনিং প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে নতুন জলসীমা অর্জন করেছে বাংলাদেশ। বিশাল এই জলরাশি রক্ষায় নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, এটা যেমন সত্য, আবার যদি কেউ আমাদের উপরে হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি যখন অগ্রগতির পথে তখনই বৈশ্বিক মহামারীর আঘাত। ক্ষমতাধর ও উন্নত দেশগুলো এই ভাইরাসের কাছে অসহায় বলে উল্লেখ করেন তিনি। অদৃশ্য শক্তির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারছে না। অতি শক্তিধর অস্ত্রধারী দেশ হোক বা অতি অর্থনৈতিক শক্তিধর দেশ হোক, অথবা একেবারে দরিদ্র দেশ হোক বা উন্নত বা স্বল্পোন্নত দেশ হোক, সকলেই এখন একই অবস্থায় পড়ে গেছে। আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি পাবো, সারা বিশ্ব মুক্তি পাক, আর আমরাও যেন মুক্তি পাই। নতুন এই যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে আগামী 9 জুলাই লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বানৌজা সংগ্রাম করে, যুদ্ধ করে, বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। এই সংগ্রামের পথেই থাকতে হয়। এখন আবার সেই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। টেস্ট কিট সংকটের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়মনসিংহে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জানিয়েছেন, টেস্ট কিট না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে 3টি মেশিনে প্রতিদিন সর্বোচ্চ 8 ধাপে 752টি নমুনা পরীক্ষা সম্ভব হতো। এখন পর্যন্ত ল্যাবটিতে 24,000-এরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত হয়েছেন 2,202 জন রোগী। অক্সিজেন সংকট সহ নানা অব্যবস্থাপনার দুর্ভোগে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের রোগীরা। দালালদের উৎপাত, অপরিচ্ছন্ন এবং ময়লা আবর্জনার বিরক্তিকর এক পরিবেশের শিকার তারা। সেই সঙ্গে আছে চরম জনবল সংকট, চিকিৎসা সেবার সংকট এবং ভোগান্তি নিয়ে বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিনের ধারাবাহিকের 3য় পর্ব আজ। ছবি তুলেছেন আবদুল্লাহ নোমান। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স, কোনোটিতে নতুন রোগী, কোনোটি আসছে লাশ বহনে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে এই দৃশ্য প্রতিদিনের। এখানে এটি অনেকটাই স্বাভাবিক ঘটনা। ভর্তির সুযোগ পাচ্ছেন কেউ কেউ, হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে, কাউকে ফিরতে হচ্ছে লাশ হয়ে। আইসিইউ ফ্যাসিলিটিসটা চেয়েছিলাম, তো পর্যাপ্ত পরিমাণ আইসিইউ না থাকাতে আমরা হয়তো পাই নাই আর কি। নন কোভিড রোগীর স্বজন এই যুবকের মতো প্রচুর অভিযোগ করোনা ইউনিটের রোগীদের। পুরাতন বার্ন ইউনিট ও নতুন ভবনে উপচে পড়া করোনা রোগী। সেন্ট্রাল অক্সিজেন থাকলেও হাহাকার অবস্থা সেখানে। ওয়ার্ড বয় দালালদের ম্যানেজ না করতে পারলে মেলে না অক্সিজেন সিলিন্ডার। এখানে চিকিৎসা না, এখানে দালাল। এখানে দালালরা এসে শুধু টাকা নেওয়ার ফন্দি করে, টাকার বেলা আসি দালালরা টাকা নেয়। আমি ভয় পাইছিলাম, আর আমি আমার মামানিকে দেখাইছিলাম, পরে ওনার অবস্থা দেখে আমার মামা একটু ভয় পাইছিল। তখন উনি জীবিত ছিল, তার কিছুক্ষণ পরে আমি আবার মামার ফাইল নিয়ে ডক্টরের সাথে দেখা করতে আসছিলাম, এর ফাঁকে আবার সাইন করায় উপরে যাইতে যেতে দেখি যে উনি মারা গেছেন। করোনা ইউনিট চালুর পর ঢাকা মেডিকেলে প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে 20 থেকে 30 জনের। গেল 1 মাসে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন প্রায় 2,500। এর মধ্যে করোনায় মারা গেছে 150 জনেরও বেশি। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়াদের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেলে রোগীদের এত মৃত্যু কেন সে প্রশ্ন ছিল পরিচালকের কাছে। একজনের ডায়াবেটিস ছিল, কোনো জায়গায় নেই বাড়তে অনেক বেড়ে আমার এখানে ডায়াবেটিক এনকেফালোপ্যাথি নিয়ে আসছে। আমরা হয়তো তাকে ম্যানেজ করতে স্কোপ পাওয়া গেল না। এরকম হার্ট অ্যাটাক নিয়ে আসছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়তো মরে গেল, যারা কোভিড না, সো তাদের যে মৃত্যুটা সেটা এখানে অ্যাড হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ঢাকা মেডিকেলে তো গড়ে ধরেন 25 বলবো না, 30 থেকে 40 জন আমাদের মৃত্যু অ্যাভারেজ ছিল। অভিযোগ আছে করোনা ইউনিটে অবহেলার অন্যতম কারণ বিশেষ নিয়োগ পাওয়া ওয়ার্ড বয় ও কর্মচারীরা। তারা কাজ করেন ইচ্ছে মতো, অবহেলা করে বেশি। একটা জিনিস হিসেবে ডাক্তার করতে পারে এটা অমুক বিল্ডিংয়ে টেস্ট করেন, কিন্তু সেটা তারা করে না। নার্সরা বলে খুঁজে নেন, ওয়ার্ড বয় বলেন, কিন্তু অবহেলাটা বেশি করে। সমস্যা প্রচণ্ড। আমরা অন্যায় করতেছি, নিজে জানি না সেটা কেন না, আমার রুগী এখানে। আর যদি ওদের সাথে যদি কিছু বার্গেটিং করে তাহলে আমাদের রুগী চিকিৎসা পাবে না, সেই ক্ষেত্রে সমস্যা আমাদের। আর তারপরেও তো আশা নিয়ে আসছেন ঢাকা। হ্যাঁ, সেই জন্য এমন শত অভিযোগ আর নানা অনিয়মের পরেও সারা দেশের মানুষের কাছে ঢাকা মেডিকেল কলেজ একটি আস্থার জায়গা, ভরসার জায়গা। তাই এই রোগীদের আশা করছেন অতীতের মতো ঢাকা মেডিকেল কলেজে যদি একটু বাড়তি গুরুত্ব দেওয়া যায় বা একটু শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় বা এই করোনা উপলক্ষে যদি একটু বাড়তি সেবা দেওয়া নিশ্চিত করা যায়, তাহলে হয়তো অতীতের মতো ঢাকা মেডিকেল কলেজের ঐতিহ্য এবং গৌরব আবারও ফিরে আসবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চট্টগ্রামে পাড়ায় পাড়ায় গড়ে উঠছে মিনি হাসপাতাল। এগুলো মূলত ছোট পরিসরে এবং ব্যক্তি উদ্যোগে পরিচালিত। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন কিছু তরুণ। গড়ে উঠছে অস্থায়ী আইসোলেশন সেন্টারও। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়া লোকজন সেবা নিচ্ছেন এইসব জায়গাতে। বন্দরনগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে 5 শয্যার এই মিনি হাসপাতাল। রোগীদের সেবা দিচ্ছেন একজন চিকিৎসক ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী। রয়েছে অক্সিজেন সিলিন্ডার, থার্মাল স্ক্যানার, অক্সিমিটার, নেবুলাইজার, গ্লুকোজ মিটার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। আমি চিন্তা করছি যে না, আমি ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবাটা এবং আমি অক্সিজেন সাপোর্টটা যদি দিই, অন্তত আমার এলাকার মানুষগুলা বিপদ আপদ থেকে উদ্ধার হবে বা কোনো অক্সিজেনের অভাবেও যাতে কেউ মারা না যায়, আমি সেটার লক্ষ্যে আমার এটা করা। করোনার এই সময়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না চিকিৎসা। তাই চান্দগাঁও এলাকার অনেকে সেবা নিচ্ছেন হামিদচরের এই মিনি হাসপাতালে। এখানে আনছি, আনার পরে অক্সিজেন দিচ্ছি, আল্লাহ রহমতে ভালো হয়েছে আমার স্বামী। তারপর দিনের 1টা বাজে নিয়ে গেছি বাসায়। বিভিন্ন এলাকায় যদি এরকম উদ্যোগ যদি নেওয়া হয়, আসলে আমার মনে হয় কোনো অন্ততপক্ষে কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না। একইভাবে চট্টগ্রামের কাঠগড় এলাকায় গড়ে উঠেছে 50 শয্যার বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল। স্থানীয়দের অর্থায়নে তৈরি এ হাসপাতালে সেবা দিচ্ছেন 6 জন চিকিৎসক। এলাকাবাসীকে একটা সেবা দেওয়া, মানুষের ভোগান্তি লাঘব করা, এটাই আমাদের উদ্দেশ্য। এর মধ্যে আমাদের অনেক অনুদান এসে জমা হয়েছে। কেউ ক্যাশ টাকা দিচ্ছে, কেউ অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে, কেউ এই ফ্রিজ দিচ্ছে, কেউ টিভি দিচ্ছে। করোনার চিকিৎসা সংকট নিরসনে ইতিমধ্যে চট্টগ্রামে চালু হয়েছে 2টি আইসোলেশন সেন্টার, যার একটি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে, অন্যটি গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। একটা বিরতি নিচ্ছি। আরও একবার স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এই দে ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে হতে পারেন মিলিয়নিয়ার। করোনায় চাকরিচ্যুত সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট থেকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। এমনকি দীর্ঘদিন বেতন পাচ্ছেন না এমন সাংবাদিকরাও এই সহায়তার আওতায় আসবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, সাংবাদিকদের সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। সচিবালয় তথ্যমন্ত্রী আরও বলেন, করোনা প্রতিকূলতার মধ্যে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন সাংবাদিকরা। তবে এমন ক্রান্তিকালে গণমাধ্যমের কর্মীদের চাকরিচ্যুতির ঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন। এই সময় বাজেট প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, 11 বছরে সঠিকভাবে বাজেট বাস্তবায়িত হয়েছে বলেই জিডিপির আকার 3 গুণ বেড়েছে। তবে দেশের অগ্রগতিতে সবসময় নেতিবাচক ভূমিকা রাখে বিএনপি। অসহায় অবস্থায় আছেন তাদেরকে এককালীন 10,000 টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা সেই অনুদানের প্রথম পর্যায়ে যারা পাবে তাদের তালিকাটি চূড়ান্ত করব।
করোনা মোকাবেলায় দেশের সবগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের সক্ষমতা আগের চাইতে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৮তম দীর্ঘমেয়াদী কোর্স এবং ৫৩ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে কথা বলেন তিনি। করোনা সংকট মোকাবেলায় সরকার সেনাবাহিনীকে যে দায়িত্ব দেবে তা পেশাদারিত্বের সঙ্গে পালনের কথা জানিয়েছেন সেনাপ্রধান। তিনি জানান, এ পর্যন্ত সেনাবাহিনীর সদস্য এবং তাদের উপর নির্ভরশীল এমন ৪,১৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ জন। এর আগে বেলা ১১টায় বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন জেনারেল আজিজ আহমেদ। এরপর কুচকাওয়াজের মাধ্যমে ২৫৫ জন অফিসার কমিশন লাভ করেন। আমাদের সিএমএইচ গুলাকে আমরা পর্যাপ্ত এই করোনা পেশেন্টদেরকে মোকাবিলা করার জন্য যা যা মেশিন প্রয়োজন আমরা অনেক মেশিন বিদেশ থেকে আনিয়েছি। ভেন্টিলেটর যেরকম ছিল এবং অন্যান্য অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সুযোগ সুবিধা ছিল আমরা সেই সুযোগ সুবিধা অনেকাংশে বৃদ্ধি করেছি। করোনায় ১,৩০,০০,০০০ শ্রমজীবী মানুষ কাজ হারানোর ঝুঁকিতে পড়েছে। করোনা দীর্ঘমেয়াদী হলে এই সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। তাই শুধু ১০,০০০ কোটি টাকা স্বাস্থ্য খাতে থোক বরাদ্দ রাখা যথেষ্ট নয় বলে মনে করেন বিশিষ্ট নাগরিকরা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সংক্রান্ত এসডিজি প্ল্যাটফর্মের উদ্যোগে বাজেট আলোচনায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের সভাপতি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করোনার প্রভাব কাটিয়ে ওঠার জন্য বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। অন্যদিকে ৪ কোটি শিক্ষার্থী সহ শিক্ষা খাতে করোনার নেতিবাচক প্রভাব দূর করতে বাজেটে কিছু নেই বলেও দাবি করেন সাবেক উপদেষ্টা রাজশেদ আকে চৌধুরী। বরাদ্দকৃত অর্থের গুণগত ব্যয় নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সভার আলোচকরা। ১.৩ কোটি মানুষ নতুনভাবে কর্মহীনতার ঝুঁকির মধ্যে আছে। এর মধ্যে কর্মহীন হয়ে গেছে এই কথা কিন্তু বলছি না, কর্মহীনতার ঝুঁকির ভিতরে আছে এবং এই হিসাবের ভিতরে এটা 2016-17 শ্রম জরিপের ভিত্তিতে করা, কারণ সিপিডির হিসাব 2020 পর্যন্ত। বেতন ভাতা কমানোর খবরে অসন্তুষ্ট ব্যাংকাররা বেশিরভাগই হতাশ। তারা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে ভালো কাজে উৎসাহ হারাবেন কর্মীরা। অথচ ব্যাংকের পরিচালকদের সুযোগ সুবিধা বহাল রাখা হয়েছে। সাবেক গভর্নরও এভাবে বেতন কমানোকে যৌক্তিক মনে করছেন না। খরচ কমানোর অন্যান্য খাত যাচাইয়ের পরামর্শ তার। করোনাকালীন লোকসান কমাতে ব্যাংক কর্মীদের বেতন কমানোর উদ্যোগ নিচ্ছে মালিকপক্ষ। ৪০,০০০ টাকার বেশি বেতনের সব কর্মীর বেতন ১৫% কমানোর পরামর্শ দিয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। এছাড়া আগামী ১.৫ বছর পদোন্নতি, প্রণোদনা বোনাস বন্ধ রাখা সহ ব্যয় সংকোচনের ১৩টি নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি। এটি কার্যকরও করেছে কয়েকটি ব্যাংক। এখন যদি এখান থেকে সাডেনলি 15% কমানো হয় তাহলে এটা অবশ্যই ফ্যামিলির উপর ইমপ্যাক্ট করবে। টাকাটার উপরে অনেকই নির্ভর করে, তো এখানে এটা দেখা উচিত ব্যাংকারদের। আর্থিক সুবিধাকে বঞ্চিত বা কমে যায়, এই আর্থিক সুবিধার কারণে হয়তো আমাদের জীবনের মানটা কমে যাবে, যেটা উচিত হবে না। প্রথম থেকে যেভাবে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি সেই ৬৬ দিন ব্যাংক একদিনও বন্ধ ছিল না। সেই ক্ষেত্রে বাড়তি কিছু না পাই, যেটুকু বেতন পেতাম সেটুকু কেটে ফেলবে, মানে 15% কমিয়ে দেবে, এটুকু আসলে আমাদের জন্য হতাশাজনক। প্রধান নির্বাহীরা বলছেন, ব্যাংকের লোকসান কিভাবে কমানো যায়, কোন কোন খাতে ব্যয় সংকোচনের সুযোগ আছে সেটি পর্যালোচনা করবে পর্ষদ। তবে বেতন কমলে কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে বলেও শঙ্কা তাদের। একই প্রেসক্রিপশন সবাই নাও ফলো করতে পারে, একমাত্র নিজস্ব বিবেচনা যে সে কি স্যালারিটা কমাবে কি কমাবে না। কারণ এখানে অনেকগুলি জিনিস জড়িত, মানবিক দিক যেমন আছে সেটা যেমন জড়িত আছে, তার সাথে জড়িত হচ্ছে যে এটি একটি সার্ভিস ইন্ডাস্ট্রি। এই সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভিস দেয় মানুষের দিয়েই। এই যে জীবন্ত বাজি নিয়ে তারা কাজ করছে এবং তারা এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে আমাদের অর্থনীতি আগিয়ে নেওয়ার চেষ্টা করছে, এক্সপোর্ট ইম্পোর্ট এবং এই যে ট্রানজাকশন সবকিছু কিন্তু তারা করছে। সেইখানে এই সময় এই যে আলোচনাটা কিন্তু আসলে এদিকে অনেক ডিমোরালাইজ করে দেয়। বিশ্লেষকরা বলছেন, খরচ কমাতে বেতন ছাড়াও ব্যাংকের অন্য খাতের বাড়তি ব্যয় কমাতে হবে। এক্ষেত্রে কর্মীদের আগে পরিচালকদের সুযোগ সুবিধা কমানোর পরামর্শ তাদের। কোনো ক্রমেই ব্যাংকারদের বেতন ভাতাদি কমানো ঠিক হবে না। যদি খরচ কমাতেই হয়, পরিচালক বৃন্দের মিটিং অ্যালাউন্স আপনার একেবারে বন্ধ থাকতে পারে, গাড়ি ব্যবহার করা, এগুলি সব কমিয়ে দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, পরিচালকদের বিরুদ্ধে তো কৃচ্ছতা আসতে হবে। এরই মধ্যে কোনো ব্যাংকের পক্ষ থেকে বেতন ভাতা না কমানোর কথা জানানো হয়েছে।
তবে মালিক পক্ষ বলছে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনাই হচ্ছে, এখন ইমপ্লিমেন্ট হয় নাই। আমরা চিন্তা ভাবনা করছিলাম, তারপর আলাপ হচ্ছে। যে গাইডলাইনটা দিয়েছে সেটা সময় উপযোগী গাইডলাইন, এইটা বোর্ডে আমরা আলাপ আলোচনা করব। আমরা এই মুহূর্তে লোকজন চিন্তা ভাবনা করতেছি না যে তাদের কাউকে খাটাপ করব অথবা বাদ দেব অথবা কার বেতন ভাতা কমাবো। ক্ষতি পোষাতে বেতন না কমিয়ে ব্যাংকের ব্যবসা বাড়ানোর পরামর্শ ব্যাংকারদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। সড়কে চাঁদাবাজি এবং যাত্রী ভোগান্তি কমাতে গাইবান্ধায় হাইওয়ে পুলিশের তৎপরতা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। স্থানীয়রা বলছেন, করোনা মহামারীকালে গুরুত্বপূর্ণ পয়েন্টে সংস্থার সদস্যদের নজরদারিতে পেরেছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও। পুলিশ বলছে, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। করোনা সংকটের মধ্যে ঘুরে ফিরে আলোচনায় মহাসড়কে চাঁদাবাজি আর পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ইস্যু, সেই সাথে বাড়তি ভাড়া আদায়ের কারণে যাত্রী ভোগান্তিও পাচ্ছে সমান গুরুত্ব। এ অবস্থায় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে গোবিন্দগঞ্জে তৎপরতা বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধে রংপুর, ঢাকা ও গোবিন্দগঞ্জ, দিনাজপুর আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বিশেষ নজরদারিতে। সেই সাথে করোনা সংক্রমণ ঠেকাতে সমান তালে চলছে লিফলেট বিতরণ সহ সচেতনতামূলক কর্মসূচি। মহাসড়কে 24 ঘন্টা নিয়োজিত রয়েছি। আমাদের দুটো টিম রয়েছে। এছাড়া আমরা গোয়েন্দা নজরদারি করার জন্য সিভিল টিম রেখেছি, যাতে মহাসড়কে তারা চাঁদাবাজি করে কিনা সেই বিষয়টাকে জোরালোভাবে দেখার জন্য। মহাস্থান, ফাঁসিতলা, পলাশবাড়ি সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন প্রয়োগকারী সংস্থার সড়ক উপস্থিতির সুফলও মিলছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে মনোযোগী হয়েছেন যাত্রীরা, কমেছে চাঁদাবাজিও। গাড়ি যাত্রী তোলার সময় আমরা গাড়ি যাত্রীকে বললে মাস্ক ব্যবহার করেন এবং আমাদের স্প্রে মারি। কোনো চাঁদাবাজি নেই, গাড়ি চালায় শান্তি পাচ্ছি। রাস্তায় কোনো বিড়ম্বনা নাই, আমরা সচেতনতা মেনে চলতেছি। পুলিশ বলছে, শুধু শ্রমিক সংগঠনের নেতা বা কর্মী নয়, হাইওয়ে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলেও নেওয়া হবে ব্যবস্থা। কোনো সংগঠন কেউ রাস্তায় চাঁদাবাজি করবে না, সেই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। ইভেন আমাদের পুলিশ সদস্য কেউ যদি এর ভিতরে জড়িত থাকে, আইনের আওতায় নিয়ে এসে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে। গাইবান্ধায় হাইওয়ে পুলিশের অধীনে আছে 32 কিলোমিটার সড়ক পথ। যাত্রী নিরাপত্তায় এই অংশে পালা করে কাজ করছে অর্ধশতাধিক পুলিশ। রাকিব খান, যমুনা নিউজ। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরও একটা বিরতি নিচ্ছে। আরও একবার স্বাগত। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বিশ্বজুড়ে 4,52,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। 24 ঘন্টায় আরও 5,264 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 1,41,000-এর মতো। মোট আক্রান্ত 84 লাখেরও বেশি। একদিনে 8 শতাধিক প্রাণহানিতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 1,20,000 ছুঁই। বুধবারও 1200-র বেশি মানুষের মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রতিবেশী পেরু এদিন সংক্রমণের দিক থেকে ছাড়িয়ে গেছে ইটালিকে। দেশটিতে মোট আক্রান্ত 2.5 লাখ মানুষ, প্রাণহানি 7,000-এরও বেশি। আরেক লাতিন দেশ চিলিতেও সংক্রমণ 2 লাখ ছাড়িয়েছে, মৃত্যু 19,000 ছাড়িয়েছে মেক্সিকোয়। এদিকে ভারতে একদিনে রেকর্ড 13,000-এর বেশি মানুষের মৃত্যু দেখেছে। 13,000 বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন। 63 লাখ নমুনা পরীক্ষায় পজিটিভ 3,67,000-এরও বেশি। বিশ্বের 8ম দেশ হিসাবে কোভিড-19-এ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 12,000। বুধবার প্রাণ গেছে 350 মানুষের। সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্রে ভাইরাসে আক্রান্ত প্রায় 1,16,000-এরও বেশি। মারা গেছেন প্রায় 5,000। প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাট সহ অন্যান্য রাজ্যে। বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে করোনায় মৃতদের যে তালিকা দিচ্ছে, প্রকৃত প্রাণহানি তার চাইতেও অনেক অনেক বেশি। নিজস্ব অনুসন্ধানে দাবি করেছে বিবিসি। 27 দেশে সরকারি হিসাবের চাইতে 1,30,000 বেশি মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে তারা। এদিকে করোনা ভাইরাসের প্রভাবে দুর্ভিক্ষ, অপুষ্টি, দারিদ্রতা বাড়ার সতর্কতা দিয়েছে জাতিসংঘ। মহামারী শুরুর 6 মাস পরও হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 3 দিনেই 4 লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-19।
করোনা প্রতিরোধে জোরে সোরে চলছে ভ্যাকসিন গবেষণা আর নিত্য নতুন ওষুধের পরীক্ষা। ডেক্সামেথাসোনে সফলতা মিললেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি সেবনে কঠোর সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার হালকা সংক্রমণ রয়েছে, এমন পর্যায়ে ডেক্সামেথাসোন অবশ্যই নয়। এটা খুবই শক্তিশালী ব্যথানাশক ওষুধ। যাদের ফুসফুস এবং হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না এমন মুমূর্ষুপ্রায় রোগীদের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়িতে ওষুধটি সেবনের চেষ্টাও করবেন না। এদিকে জাতিসংঘের উদ্বেগ, মহামারীর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে। বাড়বে দুর্ভিক্ষ, অপুষ্টি আর দারিদ্রতার কারণে মৃত্যু। মহামারী আফ্রিকার মতো দুর্বল মহাদেশ থেকে শুরু করে আমেরিকার মতো পরাক্রমশালীর জন্য বড় হুমকি। দীর্ঘমেয়াদে এর প্রভাবে দরিদ্র দেশগুলোয় বাড়বে দুর্ভিক্ষ, অপুষ্টি, অন্যান্য রোগের সংক্রমণ। ভবিষ্যতে না খেয়ে মারা যাবেন লাখ লাখ মানুষ। এদিকে মহামারীতে মৃত্যুর যে তথ্য দিচ্ছে বিভিন্ন দেশ, তা নিয়ে প্রশ্ন তুলল বিবিসি। প্রতিষ্ঠানটির নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে ২৭ দেশে সরকারিভাবে প্রাণহানির যে সংখ্যা বলা হচ্ছে, মৃত্যু হয়েছে তার চেয়ে অন্তত ১,৩০,০০০ বেশি। তথ্যর গড়মিলে সবচেয়ে এগিয়ে স্পেন। দেশটি ২৭,০০০ মৃত্যুর কথা বললেও বিবিসির হিসাবে এ সংখ্যা ৪৩,০০০-এর মতো। অবশ্য মৃতের সঠিক তথ্য প্রকাশে এগিয়ে যুক্তরাষ্ট্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনার প্রতিষেধক পরীক্ষার অংশ হিসেবে WHO অনুমোদিত 11টি ওষুধের হিউম্যান ট্রায়াল চলছে। তালিকায় সর্বশেষ সংযোজন জার্মান বায়োটেক কিউরভ্যাকের ভ্যাকসিন। এর আওতায় ১.৫ শতাধিক জার্মান এবং বেলজিয়ান স্বেচ্ছাসেবককে বিভিন্ন ডোজে টিকা দেওয়া হবে। মানব শরীরে প্রথম ধাপের পরীক্ষা সফল হলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শুরু হবে দ্বিতীয় ধাপ। সব ঠিক থাকলে 2021 সালের মাঝামাঝিতে মিলতে পারে চূড়ান্ত অনুমোদন। মডার্না, ফাইজার, বায়োএনটেকের মতোই করোনা সংক্রমণ ঠেকানোয় RNA প্রযুক্তি ব্যবহার করছে কিউরভ্যাক। কোভিড-19 চিকিৎসায় আবারও হাইড্রোক্সিক্লোরোকুইনের গবেষণা স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবারে বিবৃতি দেয় WHO। ওষুধটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। সতর্কতার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলক সেবন সাময়িকভাবে বন্ধ। স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ওষুধটির প্রচারণা চালিয়েছিলেন। তিনি বলেন নিজেও সেবন করেছেন ওষুধটি। সম্প্রতি মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট জানিয়েছে, করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করলে উল্টো রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে। দর্শক, ঠিক এই পর্যায়ে যুক্তরাজ্যের পরিস্থিতি জানবো সহকর্মী সৈয়দ সাদিক আহমেদের কাছ থেকে। সাদিক, যুক্তরাজ্যে গুরুতর রোগীদের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডেক্সামেথাসোন ব্যবহার শুরু হয়েছে। তো চিকিৎসকরা আসলে এই ব্যাপারে কি বলছেন, তারা কতটুকু আশাবাদী? ধন্যবাদ সামি। আমি প্রথমে আজকের আপডেটটা জানিয়ে দিই। আজকে গত ২৪ ঘন্টায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে কোভিড-19 কারণে, যা কিনা দাঁড়িয়েছে ৪২,২৪৪-এ। এবং আক্রান্ত হয়েছেন আজকে ব্রিটেনে ১,১২১৮ জন এবং সর্বমোট পরীক্ষা হয়েছে ১,৩৬,৫১৬ জন। গত কয়েক মাস ধরে যে একটি পরীক্ষা বা ট্রায়ালের পর ব্রিটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ NHS চিকিৎসকদের এখন থেকে গুরুতর কোভিড রোগীদের ডেক্সামেথাসোন নামক যে ওষুধ দিতে বলেছেন। বুধবার থেকে বিভিন্ন হাসপাতালে এই ওষুধ দেওয়া হচ্ছে এবং পাওয়া যাবে বিভিন্ন ওষুধের দোকানেও। প্রধান মেডিকেল অফিসার বলেছেন যে এই ওষুধের সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ হেলথ সেক্রেটারি মার্ক হ্যানকক বলেছেন এ পর্যন্ত দেশে প্রায় 2,40,000 ডেক্সামেথাসোন মজুদ রয়েছে এবং তিনি বলেন এই ওষুধ নিয়ে রোগী সেরে উঠবে তা কিন্তু নয়। তবে এখন পর্যন্ত এর চেয়ে সুসংবাদ আমাদের কাছে নেই। সোমবার বিভিন্ন হাসপাতালে আপনারা জানেন 385 জন কোভিড রোগী ভেন্টিলেটরে ছিলেন। সেই সাথে অক্সিজেন প্রয়োগে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েকশো রোগী। এমন রোগীদের এখন থেকে ডেক্সামেথাসোন দেওয়া শুরু হবে। এদিকে বিজ্ঞানীরা বলেছেন যে ডেক্সামেথাসোন নামে সস্তা ও সহজলভ্য একটি ওষুধ করোনা ভাইরাসের গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহায্য করবে। গুরুতর ওষুধ কোভিড রোগীদের প্রয়োজন হয় চিকিৎসা নিতে, তাতে কাজ না হলে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার জন্য ভেন্টিলেটর লাগাতে হয়। এর থেকেই
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত এই ট্রায়ালে বিভিন্ন হাসপাতালে প্রায় 2000 রোগীর উপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল। ট্রায়ালে দেখা গেছে যেসব রোগী ভেন্টিলেটরে ছিলেন তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি এই ওষুধ নেবার ফলে 40% কমে 28%-এ দাঁড়ায়। আর অক্সিজেন প্রয়োগ করেছিল এমন রোগীর বেলায় মৃত্যুর ঝুঁকি 25% থেকে 20% নেমে আসে। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে অনেকে হয়তো এই ওষুধ ঘরে নিয়ে মজুদ রাখতে পারেন, কিন্তু ওনারা বলেছেন যে করোনা ভাইরাসের যে প্রথম উপসর্গ এটা দেখা দিলে যদি ওনারা এই ওষুধ ব্যবহার করেন তা কিন্তু কোনো কাজে আসবে না। তাই এর জন্য ওনারা বলেছেন যে এটা মজুদ না রাখার জন্য। সাদিক, আপনাকে ধন্যবাদ। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, তা হচ্ছে যুক্তরাজ্যে তো অনেক বাংলাদেশি শিক্ষার্থী আছে, অনেকে আছেন কর্মজীবী। তো এই যে শিক্ষার্থী কর্মজীবী যারা আছেন প্রবাসী বাংলাদেশি, তাদের কি অবস্থা এই মুহূর্তে? ধন্যবাদ স্বামী। মূলত শিক্ষার্থী যারা আছেন তারা চেষ্টা করছে যে আগামীতে যে কারিকুলামে বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা আছেন তারা যেন অনেকে কষ্টে জীবনযাপন করেছেন এবং এখন তারা কারিকুলামে অন্তর্ভুক্ত হয়ে কিভাবে লেখাপড়া করবেন এ নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তারা আশ্বস্ত হচ্ছেন। কিন্তু আপনি যেটা বলছেন রেস্টুরেন্টের ব্যাপারে, রেস্টুরেন্টের যে কর্মচারী যারা আছেন এরা কিন্তু আপনি জানেন যে 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে কথা বলা হচ্ছে, যদি 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে রেস্টুরেন্টগুলো খোলা হয় তাহলে আপনারা জানেন যে ব্রিটেনে বেশিরভাগ মানুষই বাংলাদেশি যারা তারা রেস্টুরেন্টে টেকওয়েতে কাজ করেন। তো রেস্টুরেন্ট ব্যবসায় যারা কাজ করেন, যারা স্টাফ রয়েছেন তাদেরকে যদি 2 মিটার ডিস্টেন্স রেখে আপনার রেস্টুরেন্ট খুলতে বলা হয় তাহলে কাস্টমার কিন্তু অর্ধেকে নেমে আসবে। যখন কাস্টমার অর্ধেক নেমে আসবে তখন তারা কিন্তু স্টাফও কমিয়ে দেবেন। এর ফলে অনেক বাংলাদেশি বেকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ব্রিটেনের যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো এগুলো কিন্তু টুরিস্ট এরিয়াতে বেশি থাকে এবং বেশি অংশে টুরিস্ট ডেস্টিনেশন যেগুলা ওগুলাতেই অবস্থিত। এবং আপনি জানেন যে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কারণে এবং খুব সীমিত আকারে ফ্লাইট বন্ধ এবং তারা যদি আসেনও তাহলে কোয়ারেন্টিন এইভাবে মানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তাদেরকে এই টুরিস্ট অ্যাট্রাকশনগুলোকে আসতে হবে। তো এ নিয়ে ওনারা মনে করছেন যে আগামী 6 মাসে হয়তো বাংলাদেশিরা মনে করছেন যে ওনাদের যে ব্যবসা আগের মতো ফিরে পাবে না। এর জন্য হয়তো অনেকেই তাদের রেস্টুরেন্টকে বন্ধ করতে হবে। এ নিয়ে তারা অনেকে বেকার হয়ে পড়বেন, অনেক বাংলাদেশি এবং অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে তারাও অনেক লোকসানের মুখে পড়বেন বলে তারা মনে করছেন। আশঙ্কার বিষয়ে ধন্যবাদ সাদিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নতুন করে করোনার সংক্রমণ বাড়লেও আর লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অর্থনৈতিক কার্যক্রম আর বন্ধ রাখার কোনো সুযোগই নেই। কিছু এলাকায় হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় দ্রুতই এটা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। দেশের সবকিছু আর বন্ধ করার সুযোগ নেই। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরও একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরও একবার, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। লকডাউনের লম্বা বিরতির পর খুলছে মেক্সিকোর বিভিন্ন হোটেল এবং রিসোর্ট, কিন্তু মহামারী পরিস্থিতির ব্যাপক অবনতির কারণে অতিথি যেন সোনার হরিণ। হাতে গোনা যে 2-1 যাচ্ছেন রীতিমতো রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন তারা। রীতিমতো গার্ড অব অনার, বিশেষ সম্মান পাচ্ছেন যিনি রাজনৈতিক বা সামাজিকভাবে তেমন গুরুত্বপূর্ণ কেউ নন তিনি। তবে করোনার বিরতি শেষে হোটেলের প্রথম অতিথি হওয়ায় জুটেছে এ সম্মান। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে পর্যটন নগরী কানকুনের হোটেল রিসোর্ট। দ্য গ্র্যান্ড মুন প্যালেস হোটেলের প্রথম অতিথি হয়ে এসেছেন মার্কিন এই নারী। তাকে ঘিরেই নানা আনুষ্ঠানিকতা হোটেল কর্তৃপক্ষের। একজনের মাধ্যমে নতুন যাত্রা শুরু হলেও শিগগিরই স্বাভাবিক ব্যস্ততায় ফেরার আশা তাদের। মূলত মার্চ মাসের জন্য হোটেল বুকিং দিয়েছিলেন এই পর্যটক। এরপর করোনা পরিস্থিতির কারণে এপ্রিল ও মে মাসেও হোটেল বন্ধ রাখতে হয়েছে, কিন্তু এখানে আসার জন্য উদগ্রীব ছিলেন তিনি। তার আগ্রহকে সম্মান জানাতেই এমন আয়োজন। গেল বছর কানকুনের হোটেলগুলোতে পর্যটক যায় প্রায় 23 লাখ।
করোনা পরিস্থিতিতে এবার অতিথি নেই বললেই চলে। করোনা পরবর্তী যাত্রার প্রথম দিনে প্রায় 300 পর্যটক উঠেছেন কানকুনের হোটেল রিসোর্টে, যার 70 ভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে বেশি বুকিং আসছে জুলাইয়ের জন্য। আগামী মাসগুলোর জন্য বুকিংয়ের পরিমাণ আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। আশা করি যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশ থেকেও পর্যটকের সংখ্যা বাড়বে। সর্বোচ্চ সুরক্ষা রেখে সেবা নিশ্চিত করতে চাই আমরা। বাড়তি জনসমাগম এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কানকুনের অর্থনীতির বড় অংশই যোগান দেয় পর্যটন। গেল বছর এই খাতে শহরটির আয় ছিল $15 বিলিয়ন। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। একেবারে অভিনব ফরম্যাটে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট ফিরছে দক্ষিণ আফ্রিকায়। এক ম্যাচে খেলবে তিনটি দল। এমন অদ্ভুত এক ফরম্যাটের উদ্ভাবন করেছে প্রোটিয়ারা। 36 ওভারের ম্যাচ বিভক্ত হবে 2 ভাগে। করোনায় ক্ষতিগ্রস্ত ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়াতে 27 জুন অনুষ্ঠিত হবে সলিডারিটি কাপ নামের এই ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট। করোনা পরবর্তী সময়ে অকল্পনীয় এক ফরম্যাটে ক্রিকেট ফিরছে দক্ষিণ আফ্রিকায়। এক ম্যাচে একসাথে মুখোমুখি হবে 3 দল। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ব্যাটিং করবে মোট 12 ওভার। দক্ষিণ আফ্রিকায় কোভিড-19-এর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়াতে এমন অভিনব ফরম্যাটের এক ম্যাচের আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। 3 দলের এক ম্যাচের যুদ্ধে প্রতিটি দলে থাকবে 8 জন করে ক্রিকেটার। তবে ফিল্ডিংয়ের সময় বাড়তি 3 জন মাঠে নামতে পারবে। 36 ওভারের ম্যাচকে ভাগ করা হয়েছে 2টি অংশে। 12 ওভারের ইনিংসে 2টি দল মুখোমুখি হবার পর এক দল ফিরবে ডাগ আউটে, আর তখনই মাঠে নামবে তৃতীয় দল। প্রথম ভাগে প্রতিটি দল ব্যাটিং করার সুযোগ পাবে সর্বোচ্চ 6 ওভার। একজন বোলার বোলিং করতে পারবেন সর্বাধিক 3 ওভার। মজার বিষয় হলো, সপ্তম উইকেট পতন হলেও 8 নম্বর ব্যাটসম্যান একাই ব্যাটিং করার সুযোগ পাবেন। তবে সঙ্গী না থাকায় রান হবে কেবলমাত্র জোড়া সংখ্যায় 2, 4 ও 6-এর মারে। 2 ইনিংসের সর্বাধিক রান করা দল পাবে স্বর্ণ, দ্বিতীয় সেরা রৌপ্য, আর তৃতীয় দল পাবে ব্রোঞ্জ। 2 দলের রান সর্বোচ্চ হলে সুপার ওভারে হবে স্বর্ণের নিষ্পত্তি। তৃতীয় দলের রানও সমান হলে প্রত্যেককেই পাবে স্বর্ণ। তবে 2 ও 3 নম্বর দলের রান সমান হলে 2 দলকেই দেয়া হবে রৌপ্য পদক। ইতিমধ্যেই 3টি দল চূড়ান্ত করে ফেলেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এবি ডিভিলিয়ার্স, কাগিসো রাবাদা ও কুইন্টন ডি কক নেতৃত্ব দেবে এই 3 দলের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।